সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দিনের ভোট রাতে করার কারিগর সাবেক সিইসি নুরুল হুদার মামলা তদন্ত ফাঁদ পেতে যাচ্ছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। জানা গেছে এরই মধ্যে এক ধরনের ছায়া তদন্ত শুরু করেছে সংস্থাটি। নির্বাচনে কিভাবে পুলিশ ও প্রশাসনকে প্রভাবিত করা হয়েছে, কাদের ছত্রছায়ায় কিভাবে হয়েছে এমন প্রহসনের ভোট, এমন আরো নানা প্রশ্নের উত্তর খুঁজতে মামলা তদন্তের দায়িত্ব পিবিআই এ স্থানান্তর জরুরি বলে মনে করেন সাবেক পুলিশ কর্মকর্তারা। জুবায়ের সানির রিপোর্টে বিস্তারিত। 2014 সালে বিএনপি সহ অনেক দলকে বাইরে রেখে একতরফা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে যান 153 জন এমপি। এরপর নানা চড়াই উচ্চাই পেরিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে 2018 সালের ভোটে অংশ নেয় বিএনপি। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের সমাধান সহ আরও নানা কারণে 2018 সালের নির্বাচন ছিল স্মরণকালের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কেবল আওয়ামী লীগ সরকারকে খুশি করতে 2018 সালে আরও বেশি কলঙ্কিত ভোট করে সিইসি নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন, যেখানে দিনের ভোট রাতে করা সহ রয়েছে আরও নানা অভিযোগ। সেই নির্বাচনে দায়িত্ব পালনকারী বেশ কয়েকজন পুলিশের সঙ্গে কথা বলেছে নিউজ 24। ক্যামেরার সামনে নিজের পরিচয় দিতে না চাইলেও অকপটে জানান কিভাবে বল প্রয়োগ করে রাতেই ব্যালট পেপারে সিল মারা হয়েছে। রাতের বেলায় আমাদেরকে বলছে যে এটা সিল মারতে হবে। আমি সিল মারতে অনীহা প্রকাশ করছিলাম, বিভিন্ন ভাবে প্রেশার কিক করা হয়েছে। এক পর্যায়ে আমি ব্যালট সাইডে দিছি। পাশাপাশি ওই নির্বাচনে কিভাবে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, কিভাবে কনস্টেবল থেকে পুলিশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত টাকা বন্টন করা হয়েছে জানান ভোটে দায়িত্ব পালন করা সেই পুলিশ কর্মকর্তা। 2018 সালে আমাদের যে টাকা দেয় তার চাইতে 3 গুণ টাকা বর্ধিত ভাবে আমাদেরকে দিছে। পর্যায়ক্রমে কনস্টেবল থেকে পুলিশের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে অনেকগুলো করে টাকা দেওয়া হয়েছে। এমন প্রহসনের নির্বাচন করা সহ আরও নানা অভিযোগে সম্প্রতি সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন 2018 সালের বিতর্কিত রাতের ভোটের কারিগর নুরুল হুদাকে প্রথম দফায় 4 দিনের জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য না দিয়ে বেশিরভাগ সময় চুপচাপ থাকছেন। এমন বাস্তবতায় 2018 সালের জাতীয় নির্বাচনের আগে কেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি হুদা কমিশন? কেন ভোট রাতে হওয়ার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? কেনই বা বিতর্কিত অফিসারদের তালিকা দেওয়ার পরও আমলে নেয়নি কমিশন? কিভাবে পুলিশকে টাকা ও চাপ প্রয়োগ করে প্রভাবিত করা হয়েছে? আর নিজে আর্থিকভাবে লাভবান হয়েছেন কিনা এসব প্রশ্নের উত্তর জানতে থানা থেকে মামলার তদন্ত কার্যক্রম পিবিআইতে স্থানান্তরের সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। আমার মনে হয় যে নুরুল হুদা সাহেবের যে মামলাটা আছে এই মামলাটা পিবিআইয়ের মাধ্যমে মামলা তদন্ত করলে ভালো হবে, এই জন্য যে পিবিআইতে এখন যারা কর্মরত আছে এরা দীর্ঘদিনের পরীক্ষিত অফিসাররা আছে। এখন সিআইডি তেও করতে পারে, কিন্তু সিআইডি অনেক চেঞ্জ আছে, যার কারণে সিআইডি তে আমি প্রিফার করি আসলে পিবিআইতে। বলছেন 5 আগস্টের পর থানা পুলিশের নানা সীমাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সাবেক সিইসি নুরুল হুদার মামলাটির সব অংশীজনকে নিয়ে সুষ্ঠু তদন্ত করতে পিবিআই এর উপর দায়িত্ব দিলে ভালো ফল পাওয়া যাবে, উদ্ঘাটন হবে প্রকৃত ঘটনা। থানা অফিসার বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তদন্ত কাজে মনোযোগ করতে পারে না। তারা বিভিন্ন ধরনের ডিউটি থাকে এবং থানাতে যারা অফিসার কাজ করে শুধু মাত্র তদন্ত করবে এরকম কোনো সুযোগ নাই আর কি, যার কারণে পিবিআইতে অন্য কোনো ডিউটি নেই, শুধু তদন্ত করা, যার কারণে আমার মনে হয় ওইটাই ভালো হবে আর কি। নির্বাচন সংশ্লিষ্ট সবার দাবি কেবল 2018 সালের জাল জালিয়াতি নির্বাচন নয়, বিচার করা হোক যারা 2014 ও 2024 সালে জনগণের ভোটাধিকার হরণ করে প্রহসনের ভোট করেছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আরও 4 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে তার রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিমের আদালত। 4 দিনের রিমান্ড শেষে KM নুরুল হুদাকে আরও 10 দিনের রিমান্ডে পেতে আবেদন করে পুলিশ। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা শামসুজ্জোহা সরকার এই আবেদন করেন। গত 3 সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন করার অভিযোগে শেরেবাংলা থানার মামলায় রোববার রাতে গ্রেপ্তার হন নুরুল হুদা। পরদিন তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হাসিনা এবং মন্ত্রিসভা এবং কারা কিভাবে জড়িত সেই বিষয়গুলি কি আরো জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে
আরও সময়ের প্রয়োজন, সেই জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। প্রধান উপদেষ্টার সঙ্গে সিএসির বৈঠকের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। এদিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ কেউ অপকর্ম করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর এই আলোচনা সভার আয়োজন করে। যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, সরকারি প্রতিষ্ঠানে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার, তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। এদিকে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দাবি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বৈঠকের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরার। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি, প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই, আর জাতীয় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব মনে করেন বিএনপির এই নেতা। যেহেতু প্রকিউরমেন্ট প্রসিডিওর অনেক আগেই শুরু হয়ে গিয়েছে এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য তারা সকল কিছু কার্যক্রম গুছিয়ে এনেছেন, সেই হিসাবে বলা যায় যে সেপ্টেম্বর এনাফ টাইম। আর বাদ বাকি যেটা আছে সেটা ডিলিমিটেশনের প্রক্রিয়া, সেটা শুরু হলে 3 মাসের ভিতরে সমাপ্ত করা যায়। নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে প্রত্যাশা বিএনপির, জানান দলটির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। 5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণাকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা। জামায়াত ইসলামের আমির বলছেন 8 নয় 5 আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। এদিকে সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টিও। 8 আগস্টে জুলাই বেহাত দিবস পালন এবং জুলাই সনদের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। জুলাইয়ে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলন শেষ হয় 5 আগস্ট। আন্দোলনকারীদের ভাষায় যা ইতিহাসের রক্তাক্ত 36 জুলাই। প্রবল আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগের 16 বছরের ফ্যাসিবাদী শাসনের। 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে সম্প্রতি ঘোষণা করেছে সরকার। তবে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন জুলাই অভ্যুত্থানে রাজপথে সামনের সারিতে থাকা তরুণরা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক পোস্টে এই ঘোষণার বিরোধিতা করেন। হাসনাত আব্দুল্লাহ লেখেন, 8 আগস্ট নয়, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট। সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। এদিকে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করা না হলে সেদিন জুলাই বেহাত দিবস পালন ও জুলাই সনদের দাবিতে 1 জুলাই লাল মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। 8 আগস্টকে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা 8 আগস্ট আপনি করতে পারবেন না। আমরা বরং আজকে ডাক দিচ্ছি, যদি সরকার অনড় থাকে 8 আগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে,
তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাত দিবস পালন করবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ৮-৯-৫ আগস্টেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি তার অবস্থান জানান দেন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয় বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শুক্রবার সাভারে সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে 2 দিনব্যাপী 15তম সোশ্যাল বিজনেস ডে। শুক্রবার সকালে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। Making the message loud and clear for all of us who are here. And we always kind of felt when we came to Social Business Day, it's a gathering of family members. ফ্যাসিবাদী সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর প্রথম এই দিবস পালন করতে পারল বাংলাদেশ। And Bangladesh did something fantastic. Despite all the gloomy world, they have done amazing things. Young people came out. They said enough is enough. Get out. They gave their life. বলেন, পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে, ধ্বংসের আগেই সঠিক পথ ধরতে হবে। They changed not only one country, it's a whole world, whole civilization. We can do it. Let's make it happen. Thank you very much. 2 দিনের এই সম্মেলনে 25টিরও বেশি দেশ থেকে 180 জনেরও অধিক বিদেশি সহ সহস্রাধিক অংশগ্রহণ করেছেন। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন কমিশনের দক্ষতা যাচাইয়ের জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর বন্দর বাজারের কুদরতুল্লাহ মসজিদ কমপ্লেক্সে নূর ফাউন্ডেশন আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, স্থানীয় সরকারের শূন্যতার কারণে জনদুর্ভোগ হচ্ছে, এটা রোধ করতে শুধু সরকার নয়, রাজনৈতিক নেতৃবৃন্দেরও দায়িত্ব রয়েছে। জাতীয় সংসদের নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতা প্রমাণ জাতি চেষ্টা করতে পারবে। এই দুইটা কারণে আমরা মনে করি যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। চীনের কুনমিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে মুখ খুলেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, প্রতিবেশী অঞ্চলের ঘটনা প্রবাহের উপর তারা নিবিড় নজর রাখছে, কারণ এটি তাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার সাথে জড়িত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রতিটি দেশের সঙ্গে সম্পর্কের নিজস্ব ভিত্তি থাকলেও পরিবর্তিত প্রেক্ষাপটও বিবেচনায় রাখা হয়। একই ব্রিফিংয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং 2026 সালে শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তির প্রসঙ্গ ওঠে। জবাবে ভারত জানায়, বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো ন্যায় বিচারের ভিত্তিতে সমাধানের অপেক্ষায় আছে এবং নদীর সমস্যা নিয়ে আলোচনার জন্য 2 দেশের যৌথ নদী কমিশন রয়েছে। We launched Operation Sindhu. হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে মহা উৎসব। 9 দিনব্যাপী এই উৎসব ঘিরে নেওয়া হয়েছে বর্ণাঢ্য আয়োজন। উৎসবের মূল আকর্ষণ থাকবে বর্ণিল শোভাযাত্রা। প্রতিবছর বর্ষায় শুল্কপক্ষের দ্বিতীয়া তিথিতে ধামরায়ে শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। 400 বছরের পুরনো 37 ফুট উচ্চতার ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথ ঢাকার ধামরায়ে শুক্রবার টানা হয় রথ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের উপর আসীন জগন্নাথ দেবকে দর্শন করলে মিলবে মুক্তি। প্রায় 400 বছরের এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন। আমি জেনে আনন্দিত হয়েছি যে ধামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব। আমি আশা করব আপনারা নিঃসংকোচে, নির্ভয়ে, শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান
পালন করে যাবেন। বর্তমান সরকার আপনাদের সহযোগিতা দিয়ে যাবে। এদিকে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে বের হয় শোভাযাত্রা। জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন প্রেস ক্লাব, হাইকোর্ট মাজার ও দোয়েল চত্বর হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে তা শেষ হয়। সমস্ত স্তরের মানুষকে জগন্নাথের কৃপা বর্ষণের জন্য উনি রাজপথে বেরিয়ে আসেন রথে। তার মাসির বাড়ি যেতে আজকা, মাসির বাড়িতে আবার 9 দিন পরে আগামী শনিবার আসবে। আজকের দিনটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এবং আমরা আজকে যে নিরাপদ দিচ্ছে তাতে আমরা খুবই খুশি। কঠিন নিরাপত্তার ব্যবস্থা, যা এত অতীতে যা এত নিরাপত্তা পায়নি। আগামী 5 জুলাই উল্টো রথের শোভাযাত্রা একই পথে ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগের আশ্রমে ফিরে আসবে। আল মোহাম্মদুল খান, নিউজ 24। এদিকে চট্টগ্রামের চন্দনাইশে রথযাত্রার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং হুড়োহুড়িতে 5 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার সুচিয়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শোভাযাত্রা চলাকালে রথের উপরের একটি অংশ রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে, এতে 2 জন বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ ঘটনায় হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে আহত হন আরও 3 জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাবেক আওয়ামী লীগের পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের কথিত এপিএস ডলার শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পিরোজপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক SM তানফির আহমেদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, জেলাটিতে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে গত 12 এপ্রিল একটি ফেসবুক আইডি থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। এরপর তথ্য প্রযুক্তি সহায়তায় মাঠে নামে পুলিশ। জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কর্মসূচির আগে এলো কঠোর নির্দেশনা। বিনা অনুমতিতে কেউ কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ কিংবা দেরিতে এলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শুক্রবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলামিন শেখের সই করা বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আন্দোলনের কারণে মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না, ব্যাহত হচ্ছে দাপ্তরিক শৃঙ্খলা। এমন অবস্থায় এই নির্দেশনা জারি করা হয়েছে। চেয়ারম্যানের অপসারণ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায়ে শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন তারা। ঈদের পর থেকে অস্থির চালের বাজার। পর্যাপ্ত সরবরাহ থাকলেও মোকামেও বেড়েছে চালের দাম। কুষ্টিয়া ও নওগাঁয় সব ধরনের চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। তাদের অভিযোগ, মিলার আর পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে বেড়েছে দাম। ব্যবসায়ী নেতারা বলছেন, কর্পোরেট কোম্পানিগুলো বাজার নিয়ন্ত্রণ করায় ধান ও চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সরু চালের অন্যতম বৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানকার মিলে উৎপাদিত চাল ঢাকা সহ সারা দেশের বাজারে সরবরাহ করা হয়। প্রতিটি মিলের গোডাউনে ধান ও চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। ঈদের আগে মানভেদে সরু জাতের 25 কেজির বস্তার দাম ছিল 1680 টাকা থেকে 1720 টাকা। 2 সপ্তাহের ব্যবধানে একই মানের চাল বিক্রি হচ্ছে 1820 টাকা থেকে 1900 টাকা। মিলারদের দাবি, মিল গেটে প্রতি কেজি চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। কুষ্টিয়া মোকামে কেজি প্রতি 2 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমাদের যদি বেশি দামে ধান কিনতে হয়, আমাদের চাউলটা বেশি দামে বিক্রি করতে হয়। আমার জানা মতে কোনো মিল মালিক 5 থেকে 8 টাকা বাড়ায় না। দাম বৃদ্ধির সাথে মিলার ও পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেট দায়ী। অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। মিল আলাদের উপর নির্ভর করে, মানে ওখান থেকেই কেজি প্রতি 3 থেকে 5 টাকা বৃদ্ধির কারণে বেশি দিয়ে কেনা লাগছে। মিল মালিকরা অতিরিক্ত ধান কিনে হয়তো আটকায় রাখছে, এই কারণেই হয়তো চাউলের দামটা অতিরিক্ত বাড়ছে। ব্যবসায়ী নেতারা বলছেন, টানা বৃষ্টিতে ধান নষ্ট হওয়ায় নওগাঁর মোকামে দাম বেড়েছে। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়ালেও কর্পোরেট ব্যবসায়ীরা বাড়িয়েছেন কেজিতে 7 থেকে 8 টাকা। যেহেতু ধানের মূল্য বৃদ্ধি পেয়েছে, সে কারণে চাউলের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। কর্পোরেট কোম্পানিগুলো বাজার নিয়ন্ত্রণ করায় ধান ও চালের মূল্য বৃদ্ধি পেয়েছে বলছেন এই মিল মালিক। ব্যবসাটা চলে গেছে কর্পোরেট কোম্পানির হাতে। তাদের কাছে ধান চাল পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকে এবং বাজারটা নিয়ন্ত্রণ তাদের হাতেই।
খাদ্য বিভাগের কর্মকর্তা বলছেন, দাম বৃদ্ধির পেছনে কারণ খতিয়ে দেখা হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই আমরা মাঠ পর্যায়ে এই বিষয়গুলো আবার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। চালের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। নিয়মিত বাজার মনিটরিং এর দাবি তাদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।